রূপনগর গ্রামের পাশেই ছিল মস্ত বড় এক জঙ্গল। গ্রামের প্রায় সব মানুষই ওই জঙ্গলকে কাজে লাগিয়ে 2 পয়সা রোজগার করত। কেউ শুকনো কাঠ বিক্রি করত, কেউ আবার বনের ফুল ফল বাজারে বিক্রি করত। মালতী প্রতিদিন এই বন থেকে ফল সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করত। আরে নিয়ে যাও, কম দামে ভালো ফল, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। কি গো মালতী, আজকে তো দেখছি তুমি বেশ ভালো ভালো ফল নিয়ে এসেছ। হ্যাঁ গো দাদা, আজকে বনে বেশ ভালো ফল পেয়েছি, তাই সবগুলোই বাজারে নিয়ে এলাম। তোমার ফলের কত টাকা দাম? আর মিষ্টি হবে তো? দাদা, ফলগুলো মিষ্টি না হলে আমি সব টাকা ফেরত দিয়ে দেব। একেবারে গাছ পাকা ফল যাকে বলে, মাত্র 50 টাকা কিলো। ফলগুলোর দাম তো তাহলে বেশ কম আছে, আমাকে 1 কিলো দাও তো। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি তোমাকে 1 কিলো ফল দিচ্ছি। গ্রামের মোড়ল ছিল অসৎ প্রকৃতির মানুষ। গ্রামের মানুষের চোখের আড়ালে বসে সে বন থেকে গাছ কেটে বিক্রি করে দিত, আর তাকে এই কাজে সাহায্য করত চাকর রামু। কিরে রামু, হঠাৎ করে সব কাজ বন্ধ করে দিলি নাকি রে? আপনি যে কি বলেন না মোড়ল সাহেব, এত তাড়াতাড়ি কাজ বন্ধ করে দেব কেন? আজকাল তো বনে গাছ কাটতেই যাচ্ছিস না, সারাদিন শুধু বাড়িতে খেয়ে বসে কাটিয়ে দিচ্ছিস। মোড়ল সাহেব, প্রতিদিন বন থেকে গাছ কাটলে তো মানুষেরা সন্দেহ করবে, তাই কিছুদিন পর পর বনে যাব ঠিক করেছি। তা তুই বুদ্ধিটা খুব খারাপ করিসনি, এতে করে গ্রামের মানুষও আর সন্দেহ করবে না। হ্যাঁ মোড়ল সাহেব, ভাবছি কাল রাতের বেলা বনে যাব, আর বেশ কিছু গাছ কেটে নিয়ে আসবো। সে তুই যেটা ভালো বুঝিস তাই কর, আমি শুধু সময় মতো টাকাটা পেলেই হলো। পরদিন সকালে একটা মস্ত বড় ঘটনা ঘটে গেল। মালতী প্রতিদিনের মতো বনে ফল কুড়াতে যায়, কিন্তু বনে যেতেই সে দেখতে পায় একটা গাছেও পাতা নেই, সব গাছ শুকনো হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হয়ে গেল? কালকে পর্যন্ত তো সব ঠিকই ছিল, আজকে হঠাৎ করে সব গাছ কিভাবে শুকিয়ে গেল? না না, এই কথা আমাকে এক্ষুনি সারা গ্রামের মানুষের কাছে জানাতে হবে। এই বনটিকে কাজে লাগিয়ে গোটা গ্রামের মানুষ বেঁচে থাকে, হঠাৎ করে যদি বনটার কিছু হয়ে যায় তাহলে তো গ্রামের সবাই বিপদে পড়ে যাবে। মালতী আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের সবচেয়ে বড় বটগাছটার নিচে হাজির হয়। তার ডাকে আরো বেশ কিছু লোক জড়ো হয়। এসব তুমি কি বলছো কাকিমা? হঠাৎ করে বনের সব গাছ কিভাবে শুকিয়ে যায়? আমিও তো এই একটা কথা কিছুতেই বুঝতে পারছি না নিখিল। আমার মনে হয় নিশ্চয়ই ওই বনে কোনো আত্মা ভর করেছে, এই সব কিছু তার কারণেই হচ্ছে। তুমি যে কি বলো না কাকা, এই যুগেও আবার ভূত প্রেত আত্মা হয় নাকি? যদি তাই না হয় তাহলে এমনটা হওয়ার কারণ কি বলতো? আমার মনে হয় এসব কিছুর পেছনে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতে পারছি না। আমি বলি কি, এখানে বসে কানাঘুষা না করে চলো সবাই মিলে বনে গিয়ে দেখি অবস্থাটা কি। না রে, আমি ওই বনের ত্রিসীমানায় যাব না, আমার বড় ভয় করছে। তোর যদি এত সাহস হয়ে থাকে তাহলে তুই একাই যা। হ্যাঁ, এখন তোমরা কেউ না গেলে তো আমার একাই যেতে হবে, এছাড়া তো আর কিছুই করার নেই। এই বলে নিখিল ওই বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বনে আসতেই নিখিলও দেখতে পায় গোটা বনের সব গাছপালা শুকিয়ে গেছে। এ তো সত্যি মালতী দিদির কথা মতো সব গাছ শুকিয়ে গেছে, কিন্তু হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? কি আছে এর পেছনে? এমনটা হওয়ার পিছনে আমার হাত আছে। আমি গোটা বনের সব গাছকে শুকিয়ে ফেলেছি। কে তুমি? আর কেন তুমি এই বনের সব গাছের এই হাল করেছো? আমি এক পরী, আমি এই কাজটা করেছি বনটাকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্য। তা না হলে তোমাদের মতো মানুষেরা এই বনটাকে শেষ করে ফেলবে। আমার মনে হয় তুমি আমাদের সম্পর্কে কিছুই জানো না। আমরা গোটা গ্রামের মানুষ এই বনের ওপর নির্ভরশীল। এই বনটা না থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। আর
তুমি বলছো আমাদের কারণে বন নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের ভেতরে একদল মানুষ প্রতি সপ্তাহে এসে এই বন থেকে বিপুল পরিমাণে গাছ কেটে নিয়ে যায়। কি বলছো তুমি এসব পড়ি? এই বন থেকে কে গাছ কেটে নিয়ে যায়? আমরা তো এ সম্পর্কে কিছুই জানি না। এ নিশ্চয় তোমার ভুল ধারণা। এমনটা কোনোদিনও হতে পারে না। ঠিক আছে, তাহলে এবারে যদি কেউ এই বনে গাছ কাটতে আসে তাহলে আমি তাকে অভিশাপ দেব। এতদিন সবাই আমার ভালো রূপ দেখেছে, এবারে আমার দুষ্ট রূপ দেখবে। ঠিক আছে, তাই হোক। যদি তোমার কথা মতো সত্যি কেউ গাছ কাটতে আসে তাহলে তার শাস্তি পাওয়াই উচিত। রাতের বেলা মোরল আর রামু একটা কুঠার নিয়ে বনে এসে ঢোকে। চাঁদের আলোয় তারা অবাক হয়ে দেখতে পায় সব গাছ শুকিয়ে গেছে। মোড়ল সাহেব, এসব কি দেখছি? সব গাছ তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ রে, তাই তো দেখতে পাচ্ছি রে। হঠাৎ বনে রে কি হয়ে গেল রে? কিছুই তো বুঝতে পারছি না মোড়ল সাহেব। তাহলে কি এবার আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে? খালি হাতে যাব কেন? এসেছি যখন, তখন এই শুকনো গাছই কেটে নিয়ে যাব। বড় দেখে একটা গাছ কাটতে শুরু কর। মোরলের কথা মতো রাবু একটা বড় গাছের গোড়ায় কুঠারের কোপ বসায়, আর সাথে সাথে গাছ থেকে নেমে আসে সেই পরী। কিন্তু এবারে তার মুখ বিকৃত, আচার আচরণও কেমন ভয়ঙ্কর। তোদের এত বড় সাহস! তোরা আমার বন থেকে আমার অনুমতি না নিয়ে গাছ কাটতে এসেছিস? কে 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 তুমি? আমাদেরকে গাছ কাটতে বাধা দেওয়ার এত তুমি কে? ঠিক আছে, দেখ তাহলে আমি কে। পরীর মুখ থেকে কথাটা শেষ না হতে রামুর হাতের কুঠারটা শূন্যে ভেসে ওঠে। তারপর সেটা দিয়ে মোরল আর রামু দুজনকেই তাড়া করে। এসব কি হচ্ছে রামু? কুঠারের কোপ খেতে না চাইলে এক্ষুনি পালা। পালান মোড়ল সাহেব, এই দুষ্টুপুরি আমাদেরকে মেরে ফেলবে, পালান। বলতে না বলতে মোরল আর রামু ছুটতে থাকে, কিন্তু তাদের পেছনে তখনও ধাওয়া করতে থাকে সেই শূন্যে ভাসমান কুঠার। অনেক কষ্টে তারা ছুটতে ছুটতে বনের ভেতর একটা জলাশয়ের কাছে এসে পৌঁছায়। রামু, কুঠারটাকে কি দেখতে পাচ্ছিস? না মোড়ল সাহেব, আর তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যাত্রায় আমরা বেঁচে গেছি। হ্যাঁ রে, খুব জোর বেঁচেছে। ছুটতে ছুটতে একেবারে তৃষ্ণা পেয়ে গেছে। এই জলাশয়টা থেকে বরং একটু জল খেয়ে নে। হ্যাঁ মোড়ল সাহেব, জল খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, তা না হলে ওই পরী আবার আমাদের তাড়া করবে। বলতে বলতে মোরল আর রামু জলাশয়ে নেমে প্রাণ ভরে জল খায়। তারপর আবার চুপি চুপি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরদিন সকালে বন ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যায়। মালতী বন থেকে ফল কুড়িয়ে বাড়িতে ফিরতেই দেখতে পায় নিখিল বসে আছে। এ কি নিখিল, হঠাৎ এত সকাল সকাল তুমি আমার বাড়িতে? ফল নেবে বুঝি? না গো কাকিমা, আমি ফল নিতে আসিনি, তোমাকে একটা খারাপ খবর দিতে এসেছি। সকাল সকাল খারাপ খবর? কি হয়েছে বলো তো নিখিল। সকাল থেকে মোরল সাহেব ও তার চাকর ভীষণ অসুস্থ। তারা কোনো মতেই বিছানা ছেড়ে উঠতে পারছে না, যেন তাদের শরীর বিছানার সাথে আটকে গেছে। কি বলছো তুমি এসব? এটা কিভাবে হলো? আমিও তো বুঝতে পারছি না কাকিমা, হঠাৎ করে ভালো মানুষ দুটো এমন অসুখে পড়ে গেল কিভাবে। আজ তাহলে আমি আর বাজারে যাব না, চলো তো মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে দেখে আসি ওনাদের কি অবস্থা এখন। বাড়িতে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে মোরল ও তার চাকর রামু। কালকে রাত পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু এই বোধ থেকে ফেরার পরে আমাদের কি হয়ে গেল বলতো রামু? আমিও তো কিছুই বুঝতে পারছি না মোড়ল সাহেব, বিছানা থেকে যেন একটুও নড়তে পারছি না। জানি না সৃষ্টিকর্তা আমাদেরকে কোন পাপের শাস্তি দিচ্ছে। এ কি মোড়ল সাহেব, এ আপনাদের কি হাল হয়েছে? জানি না কোন পাপ এসে আমাদেরকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে যাত্রায় আমরা আর বাজবো না। সত্যি করে বলুন তো মোরল সাহেব,
আপনারা কি এমন কাজ করেছেন যার কারণে এমন একটা বিপদ হয়ে গেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না নিখিল, দয়া করে আমাদেরকে সাহায্য করো, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। নিখিল আর কোনো কথা না বলে মোড়লের বাড়ি থেকে বের হয়ে সোজা বনে চলে যায়। তারপর সেই গাছটার নিচে দাঁড়িয়ে পরীকে ডাকতে থাকে। কোথায় তুমি পরী? আমাদের গোটা গ্রাম বড় বিপদে পড়ে গেছে, দয়া করে আমাদেরকে সাহায্য করো। কেন ডাকছো আমাকে? আমি তো তোমাদেরকে আর কোনো সাহায্য করতে পারবো না। আমাদেরকে একটু দয়া করো, আমাদের গ্রামের মোড়ল সাহেব ও তার চাকর দুজনেই অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে। একটা কিছু না করলে তাদেরকে আর বাঁচানো যাবে না। তারা তাদের কৃতকর্মের জন্য অভিশাপ ভোগ করছে, এখানে আমি কী বা করতে পারি? আমি জানি তুমি চাইলেই ওদেরকে মুক্ত করে দিতে পারো, এতটুকু দয়া করো। আমি ওদের হয়ে তোমার কাছে কথা দিচ্ছি, ওরা আর কোনোদিন বনের ক্ষতি করবে না। ঠিক আছে, যখন তুমি আমার কাছে কথা দিয়েছো তখন আমি একটা সাহায্য করতে পারি। এই জিনিসগুলো নিয়ে যাও, এগুলোকে বুদ্ধি করে সঠিক কাজে ব্যবহার করো, তবেই ওই অভিশাপ থেকে মুক্তি হবে। এই বলে পরী নিখিলের হাতে বেশ কিছু বীজ এনে দেয়। তারপর ঘন বনের ভেতরে ভ্যানিশ হয়ে যায়। নিখিল মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে বীজগুলো তাদেরকে দিয়ে আসে। কি রে রাবু, এখন এই বীজগুলো দিয়ে কি করব? নিশ্চয়ই প্রতিদিন একটা করে বীজ খেতে হবে, তাহলেই আমরা এই রোগ থেকে ভালো হয়ে যাব। তাহলে আজকে থেকেই খেতে শুরু করি, সৃষ্টিকর্তা চাইলে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাব। ওই দিন থেকে মোড়ল আর রামু একটা করে বীজ খেতে থাকে। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মোড়ল ও রামু একটুও সুস্থ হয় না। এই নিয়ে গ্রামের মানুষ আবারও বেশ চিন্তিত হয়ে পড়ে। কি একটা অবস্থার সৃষ্টি হয়েছে বলতো নিখিল, এত চেষ্টা করেও মোড়ল আর রামুকে তো কিছুতেই ভালো করা যাচ্ছে না। তাই তো দেখতে পাচ্ছি, তারা তো প্রতিদিন একটা করে বীজ খেয়ে যাচ্ছে। আমার মনে হয় এই পদ্ধতিটা ঠিক না, ওই বীজ দিয়ে অন্য কিছু করতে হবে, যাতে তাদের অভিশাপ মুক্তি হবে। নিখিল আর দেরি না করে তাড়াতাড়ি মোড়লের বাড়িতে চলে আসে। তারপর মোড়লকে জিজ্ঞেস করে, মোড়ল সাহেব, আর কাউকে বলতে হবে না, দয়া করে আপনি আমাকে সত্যি কথাটা বলুন, আপনি কি কোনো অপকর্ম করেছেন যা আর কেউ জানে না? হ্যাঁ নিখিল, আমি এই গ্রামের কাউকে না জানিয়ে বনের সব গাছ কেটে বিক্রি করতাম, আর এই কাজে মোড়ল সাহেবকে আমি সাহায্য করতাম। এবার আমি সবটা বুঝতে পেরেছি, বন ধ্বংস করার কারণেই পরীর অভিশাপে আপনাদের এমন হাল হয়েছে। কিন্তু আমরা তো পরীর দেওয়া বীজ এতদিন খেয়ে এলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। শুধু আগে উঠতে পারতাম না, এখন একটু উঠতে পারি, এটাই পরিবর্তন। হবে না তো, পরী এই বীজগুলো আমাকে দেওয়ার সময় বলে দিয়েছিল যেন উপযুক্ত কাজে এটাকে ব্যবহার করা হয়। তার মানে কি উপযুক্ত কাজের কথা বলেছিল পরী? বীজগুলোকে রোপণ করাই ছিল উপযুক্ত কাজ, তা না করে এতদিন আপনারা এগুলো খেয়ে এসেছেন, এজন্য আপনাদের অসুস্থতা ভালো না হয়ে খারাপের দিকে গেছে। মোড়ল সাহেব, এই কদিনে আমরা হাড়ে হাড়ে শিক্ষা পেয়ে গেছি, এখন তো আমরা একটু একটু করে উঠতে পারি, চলুন বনে গিয়ে সব বীজ রোপণ করে আসি। হ্যাঁ রাবু, তাই চল, অনেক ভুল করে ফেলেছি, আর নয়। বীজগুলো নিয়ে মোড়ল আর রামু বনে চলে যায়। তারপর সারাদিন বন জুড়ে বীজ রোপণ করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এর ভেতর বনে নতুন নতুন গাছ গজিয়ে আগের মতো সবুজ হয়ে যায়। সেই সাথে রামু ও মোড়ল দুজনার জীবন থেকেই অভিশাপ কেটে যায়। তারা শপথ করে জীবনে আর কোনোদিন এই বনের ক্ষতি করবে না।